চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। আইসিটিকে বর্ষপূর্ণ ঘোষণা। সারা দেশের স্কুলগুলোতে বই বিতরণ শুরু, শিক্ষার্থীদের উচ্ছ্বাস, খুশি অভিভাবকরাও। ওয়ার্ড পর্যায়ে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন, 1 মাসে ভ্যাকসিন পাবে 3 কোটিরও বেশি মানুষ। আনন্দ উচ্ছ্বাসে ইংরেজি নতুন বছর বরণ, করোনা মুক্ত হয়ে কল্যাণকর সমাজ গঠনের প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, রাজধানীর পূর্বাচলে প্রথমবারের মতো বাণিজ্য মেলা শুরু, সার্বিক ব্যবস্থাপনায় খুশি ক্রেতা দর্শনার্থীরা। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি বাড়ানো সহ দেশের সুনাম অক্ষুণ্ণ পণ্যের গুণগত মান ধরে রাখারও আহ্বান জানান তিনি। রপ্তানিতে আইসিটি পণ্য সেবাকে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর পূর্বাচলে স্থায়ী জায়গায় পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম আসরের। অস্থায়ী মেলা প্রাঙ্গণ আর মহামারী করোনার ধাক্কা সামলে স্থায়ী মেলা প্রাঙ্গণ দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচন করবে। গণভবন থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালে সরকারের দেওয়া প্রণোদনায় দেশের অর্থনৈতিক গতি অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে তুলে ধরেন তার বক্তব্যে। করোনার জন্য অনেকটা ব্যবসা বাণিজ্যে বাধা এসেছে, কিন্তু সে বাধা যাতে আমাদের সকলে অতিক্রম করতে পারে, আমরা কিন্তু ব্যাপকভাবে প্রণোদনা দিয়েছি, অনেক সুবিধা দিয়েছি। এমনকি ব্যাংকের সুদ নিলে তার হয়তো 50 ভাগ নিজেদের আপনাদের দিতে হবে, আর 50 ভাগ আমরা সরকার থেকে ভর্তুকি দিয়ে দিচ্ছি। সেভাবেই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যটা যাতে সচল থাকে তার ব্যাপক পদক্ষেপ আমাদের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারই নিয়েছে। দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে রপ্তানি পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের চাহিদা, এবং শুধু চাহিদা না, পণ্যের গুণগত মান সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমি আশা করি যে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় সেই বিষয়ে বিশেষভাবে দৃষ্টি নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, বাণিজ্যিক সেতু বন্ধন তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব শক্তি গড়ে তোলা হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। আজকে প্রযুক্তির যুগ, বিশ্ব এগিয়ে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব সামনে, সেদিকে লক্ষ্য রেখে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করা, অর্থাৎ দক্ষ মানব শক্তি তৈরি করা, আমরা কিন্তু সেদিকেও ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, যাতে আমরা কোনোভাবেই যেন পিছিয়ে না থাকি, সেটাই আমরা দেখব। এখন সময় বাংলাদেশের উল্লেখ করে তা কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 2022 সালের জন্য আইসিটি পণ্য সেবাকে জাতীয়ভাবে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর কারণে উৎসব না হলেও দেশের স্কুলগুলোতে বই বিতরণ করা হয়েছে। শুরুর দিন সবাই না পেলেও পর্যায়ক্রমে বই পাবে শিক্ষার্থীরা। নতুন বছরে নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বছরের প্রথম দিনই নতুন বই পেল শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণ আর নানা রঙে মুগ্ধ শিশুরা। তাই তো নতুন বই হাতে পাওয়া মাত্রই নতুন কোন ছড়া, গল্প আর কবিতা উল্টে পাল্টে দেখতে ব্যস্ততার শেষ নেই। করোনা মহামারীর কারণে বিগত বছরের মতো ঘটা করে বই উৎসব করা যাচ্ছে না ঠিকই, তবে বছরের প্রথম দিনই সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে নতুন বই। এবছর সরকার 4,17,26,856 জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পৌঁছে দিচ্ছে নতুন বই। নতুন ক্লাসের নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসের সীমা নেই শিক্ষার্থীদের।
মরার দিব, তারপরে পড়বো। নতুন বই পেয়ে আমার ভালো লাগতেছে। বাসায় যে বইগুলো দেখবো, পড়বো। আমি এই বছর বই পেয়ে খুবই আনন্দিত। যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় সেইভাবেই প্রস্তুতি নেব। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনেই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন শিক্ষকরা। বছরের প্রথম দিনেই নতুন বইগুলো পাচ্ছে, তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ আরও অনেক বেড়ে যাবে। শ্রেণীভিত্তিক যে বইগুলো দিচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যবিধি মেনে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। চোখে মুখে খুশির ফোয়ারা ছুটেছে অভিভাবকদেরও। তারা বলছেন বছরের শুরুতেই বই পাওয়ায় লেখাপড়ায় বাচ্চাদের আগ্রহ বাড়িয়ে দেবে। স্কুলটা যদি রেগুলার হইতো তাহলে বাচ্চাদের আরো ভালো লাগতো, কারণ বাচ্চারা বাসায় পড়ে না, বাসায় থেকে বাচ্চারা অলস হয়ে গেছে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ঘরবন্দি শিশুদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। তাই বছরের প্রথম দিন স্কুলে এসে নতুন বই পাওয়া তাদের বাড়তি আনন্দ যেমন দেবে, তেমনি মানসিক বিকাশে সহায়তা করবে। 2022 শিক্ষাবর্ষে 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের তাদের মাতৃভাষায় প্রকাশিত পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ব্রেইল পদ্ধতির বই। এদিকে খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ সহ সারা দেশের স্কুলগুলোতে দেয়া হয়েছে নতুন বই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন। 1 মাসে 3 কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন টিকা ডিপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব। আর মার্চের মধ্যে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা 1 কোটি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বিশ্বজুড়ে করোনার নতুন ধরন ওমিক্রন সতর্কতায় জোরদার হয়েছে টিকাদান কর্মসূচি। পিছিয়ে নেই বাংলাদেশও। 43% মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর 2 ডোজ টিকা নিয়েছেন 31%-এর বেশি। সারা দেশে উপজেলা পৌরসভার 1,11,164টি টিকা কেন্দ্রে টিকা নিয়ে যাওয়া হবে। কেন্দ্রে প্রতি সপ্তাহে 3 দিন টিকা দেয়া হবে। বিশেষ এই ক্যাম্পেইনে নিবন্ধন না থাকলেও টিকা দিতে পারবেন। ন্যূনতম আমরা ধরেছি 300 থেকে 400 করে মানুষ আমাদের এই কেন্দ্রে যদি আমরা টিকার আওতায় আনতে পারি, এবং সেইভাবে আমাদের প্রস্তুতিও থাকবে। অবশ্যই রেজিস্ট্রেশন থাকবে, তারা টিকা নিতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন নাই তারা জন্ম নিবন্ধন নিয়েও নিতে পারবেন। যদি জন্ম নিবন্ধনও না থাকে, আমাদের চেয়ারম্যান বা মেম্বার সাহেব যদি একটা সার্টিফিকেট দেন, সেটা দিয়েও তিনি টিকা নিতে পারবেন। তারপরেও যদি না থাকে, তাকে আমরা টিকা দিয়ে দিব একটা কাগজে লিখে। একজন স্থানীয় কেউ চিহ্নিত করবেন এবং একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মাইক্রো প্ল্যানিংয়ে করায় এটি এ যাবৎকালের মেগা প্ল্যান। দেশের সবাইকে টিকার আওতায় আনা হবে। এই 3 কোটি মানুষ বা 3.5 কোটি মানুষ যদি আমাদের আওতায় চলে আসে, কারণ এই কেন্দ্র চলাকালীন সাব ব্লক ভিত্তিক কেন্দ্র, আমাদের রুটিন কেন্দ্রগুলোও চলবে। তা আমাদের আরও যদি প্রায় 3.5 কোটি বা আরেকটু বেশি আমরা লোককে টিকার আওতায় এনে ফেলতে পারি, তাহলে আমাদের টার্গেটের কাছাকাছি আমরা ইনশাল্লাহ চলে যেতে পারব। পরবর্তী 2য় মাসে গিয়ে আমরা এদেরকে আবার একই লোকদেরকে সেকেন্ড ডোজ দিব। মার্চের মধ্যে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য 1 কোটি। SMS পাওয়ার পর টিকা কার্ড প্রিন্ট করে কেন্দ্রে নিয়ে যেতে হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জানুয়ারিতে 4 কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জে করোনার বুস্টার ডোজ টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিভিল সার্জন অফিসের আয়োজনে নার্সিং ইনস্টিটিউটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সে সময় তিনি জানান, করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেই, তবে প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে লকডাউন দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এভাবে দিতে পারলে আমাদের এপ্রিল মেতে বাংলাদেশের যে টার্গেটেড পপুলেশন যেটা রয়েছে, অর্থাৎ 12.5 কোটি লোক, তাদেরকে সেকেন্ড ডোজ আমরা দিয়ে দিতে পারবো। পাশাপাশি বুস্টার ডোজ যাদের দেওয়ার বিষয় রয়েছে সেটাও আমরা দিয়ে দিতে পারবো। উৎসব আনন্দে দেশ জুড়ে বরণ করে নেওয়া হলো ইংরেজি নতুন বছর। সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ছিল ভিড়। সবার প্রত্যাশা নতুন বছরে দেশকে সামনে এগিয়ে নেয়ার। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। নব আনন্দে জাগো নব রবি কিরণে, স্বাগত ইংরেজি নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটন নগরী কুয়াকাটায় ছিল বিদেশি পর্যটকদের ভিড়। 2021 সালে বছরের শেষ সূর্যাস্ত
আর নতুন বছরের সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করেন তারা। This is my third time to Kolkata. I love this beach very much. I think it is the most beautiful beach in Bangladesh. And I'm here to celebrate the New Year. সবার মনের আশা পূরণ হোক, সামনের জীবনটা সবার অনেক ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। কক্সবাজারের সমুদ্র সৈকতে এসেছিলেন অনেকে। তাদের প্রত্যাশা সুন্দর নিরাপদ আগামী। নতুন বছরে প্রত্যেকটা নারী পুরুষ সবাই যেন সমান অধিকারে সুন্দরভাবে বেঁচে থাকে এবং যে আমাদের দেশ সবসময় ভালো থাকুক, এই দেশের জন্য উন্নত কাজ করতে পারি। বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরা। আমরা এখানে নীলাচলে আসলাম, এখানে হচ্ছে কি অনেক সুন্দর প্রকৃতির হচ্ছে কি দৃশ্য, খুব ভালো লাগছে। পরিবারের সবাই আসছে আমরা এখানে ঘুরতে। প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখার পরে আসলে মানে আমরা অভিভূত। খাগড়াছড়ির আলুটিলা সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ, মায়াবিনী লেক সহ সকল পর্যটন কেন্দ্রগুলোতে ছিল পর্যটকদের সমাগম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিল মণিপুরী নৃত্য, চা নৃত্য, আদিবাসীদের কাঠি নৃত্য সহ নানা আয়োজন। পর্যটকরা ঘুরে ঘুরে দেখেন নানা পর্যটন স্পট। চায়ের রাজধানী বলা হচ্ছে এই শ্রীমঙ্গল। আমাদেরও খুব ভালো লাগলো। বছরের শেষ দিনটা আমাদের আনন্দেই কাটলো। মাসুমা লিসা, 21 টেলিভিশন। গেল বছর করোনায় খুব একটা ভালো যায়নি দেশবাসীর। তবে নতুন প্রজন্মের কাছে নতুন বছরের শুরুর দিনটা ছিল রঙিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বিনোদন স্পটগুলোতে বেশ জমকালো সময় পার করেছে তারা। করোনা মুক্ত হোক নতুন বছর, এটাই তাদের চাওয়া। সাইদুল ইসলামের রিপোর্ট। ইংরেজি নতুন বছর 2022। বছরের শুরুটা রঙিন করতে বের হয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন বছর বরণে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও বেশ বর্ণিল আড্ডায় জায়গাগুলো। সবার জন্য একটু টাফ ছিল, কারণ সবাই বাসাবন্দি ছিলাম। তো গত বছরটা অনেকই ওলট পালট ছিল। ওলট পালট না থাকে, একটা গুছানো সুন্দর বছর শুরু করতে পারি। সামনের বছরটা আমাদের আরো ভালো কাটুক, আরো সুন্দর হোক আমাদের জীবন। এই বছরটা করোনা মুক্ত হলেই ভালো। দিনটাকে স্মরণীয় ও বরণীয় করতে প্রিয়জনদের হাত ধরে বের হয়েছেন অনেকে। মাথায় ও খোপায় রঙিন ফুল পরিয়ে নতুনের শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। জানিয়েছেন কেমন কেটেছে তাদের গেল বছর। আশা করছি যে আগের চেয়ে যেন আমরা ভালো কাটাতে পারি, টাইমটা স্পেন্ড করতে পারি ফ্যামিলির সাথে। নতুন একটা বছর শুরু হয়েছে, সো আমরা হোপফুল এই বছরের জন্য। আগের বছরটা একটু খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। নতুন বছরটি কেমন চান সেটিও জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন বছর তো শুরু হইলো, এখন দেখা যাক আল্লাহ যাতে ভালো নেয়। করোনা মুক্ত হয়ে নতুন বছর আরো সমৃদ্ধ হোক, এটাই সবার চাওয়া। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নতুন বছরে নতুন প্রত্যাশা, টানাপোড়েন ভুলে কল্যাণকর সমাজ গঠনের প্রত্যয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কণ্ঠে। অখিল পোদ্দারের প্রতিবেদন। জীবনের পাটিগণিত হারালো একটি বছর। ধাবমান কালের যাত্রায় শুরু হলো নতুনের যাত্রা, যার সংকল্প হবে কলুষমুক্ত দেশ গড়া, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো। বিগত বছরে সবার মাঝেই ছিল নানামাত্রিক অপ্রাপ্তি। মহামারীতে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা, অস্বস্তি আর আতঙ্ক ভর করেছিল প্রাণে প্রাণে। তারপরও এসেছে জয়, মানবিকতার হাত ধরে মানুষ হয়েছে বিজয়ী। যেভাবে দিন যাইতেছে মোটামুটি ভালোই যাইতেছে। 2022 সালে পদ্মা সেতুর উপর উঠবে ট্রেন, মানুষ পেরোবে উত্তাল নদী। স্বপ্নধরা সেতুর দুপারে গড়বে অর্থনীতির নতুন শয্যা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করে স্বপ্ন জাগানিয়া বাঙালির নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জেগেছে। শত্রু বহিঃশত্রুর ভ্রষ্ট নীতি উতরে এগুচ্ছে দেশ, বাড়ছে প্রবৃদ্ধি, এক নাগারে চলছে উন্নয়ন মহাযজ্ঞ। স্টুডেন্টরা আসলে ফ্রাস্ট্রেটেড প্রচুর। নিশ্চয়ই নেক্সট ইয়ার হচ্ছে এই সমস্যাটার খুব ভালো একটা সমাধান আশা করি আসবে। একটা চাকরির সুযোগ জানি আমাদের সবার জন্য মানে থাকে। বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেলে চাপবে ঢাকার মানুষ, সেটিও চলতি বছর 2022-এ। আরও অনেক সুখবর থাকবে 12 মাসের বিভিন্ন সময়ে। শেখ হাসিনা
মানুষের উন্নত করছে, ডিজিটাল বাংলাদেশ গড়ছে, খুবই সৌন্দর্য, সে উন্নতর পথেই নিতেছে। অসাম্প্রদায়িকতার যে ভিত্তির উপর দাঁড়িয়ে 50 বছরের বাংলাদেশ, আগামীতে তা হবে পারস্পরিক আরও শক্তিশালী। ওরে আমার মন সত্য বল, সুপথে চলো রে আমার মন। আমরা এই সুন্দরের দিকে ধাবিত হচ্ছি, যেন কোনো অশুভ অসুন্দর যেন আমার এই দেশকে আঘাত করতে না পারে। বিজ্ঞজনেরা বলছেন, সার্বিক উন্নয়নের মডেল হিসেবে দেশ গড়তে সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্যের বন্ধন যে কোনোভাবে অটুট রাখতেই হবে। আমাদের অর্থনৈতিক শক্তি নেই, সুতরাং আমাদের সাংস্কৃতিক শক্তি আছে, সেটার মধ্য দিয়ে আমরা একটা বড় জায়গায় পৌঁছতে পারি। আমাদের নাট্যমঞ্চে কি হচ্ছে, আমাদের সঙ্গীতে কি অগ্রগতি হচ্ছে, নৃত্যে কি অগ্রগতি, এগুলো নিয়ে কি মাথা ব্যথা আছে কারো? সকল ধকল সইয়ে এরই মধ্যে উঠে দাঁড়াতে শুরু করেছে আমজনতা। প্রাপ্তির চেয়ে তাদের অনেকেরই অপ্রাপ্তি অনেক বেশি, তবু জীবনের ম্লানতা ভেদ করে আশার সূর্য উঁকি দিচ্ছে। So when you look at 10 million people plus in this industry, is always easy to find the required numbers from Bangladesh. And not only that, we can always find required numbers from Bangladesh, but also they are very skilled. চাওয়া পাওয়ার গণিত মিলিয়ে গণমানুষে তাই মিশ্র প্রতিক্রিয়া। 2022 সাল আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে। গভর্নমেন্টেরও কিছু নতুন নতুন পরিকল্পনা আছে, আমাদেরও কিছু নতুন নতুন পরিকল্পনা আছে, তাতে ভালো কাটবে বলে আশা করছি। বাঙালির উত্তরণে ভূমিকা রেখেছে হাজার বছরের কৃষি অর্থনীতি। মধ্যস্বত্বভোগীদের দাপট দৌরাত্ম্য উতরে গাঁয়ের কৃষক এখন অনেকটাই স্বাবলম্বী। পারমাণবিক যুগের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে তারাও এখন ডিজিটাল গৃহস্থ। আমাদের কৃষকরা তাদের মেধা এবং পরিশ্রমের ফলে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির হার থেকে খাদ্যশস্য উৎপাদনের বৃদ্ধি এগিয়ে রাখছেন, তাতে আমাদের ক্ষুধার রাজ্যে আবার ঢুকতে হয়নি আমাদের। সব মিলে নতুন বছরে মানুষের কাছে প্রতিটি মানুষের চাওয়া লক্ষ্য অর্জনে বাঙালি থাকবে ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় উদ্ভাসিত হবে দেশ। চলো যায়। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান আইভি, জনসমর্থন হাতির পক্ষে দাবি তৈমুরে। বন্ধ হয়নি অবাধ পলিথিনের ব্যবহার, দূষিত হচ্ছে বাতাস, উর্বরতা হারাচ্ছে মাটি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। এদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলছেন জনসমর্থন তার দিকেই। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরায় বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। 16 জানুয়ারি নির্বাচন, এরই মধ্যে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। সকালে মৌচাক ও নিমাই কাশারি এলাকায় গণসংযোগ চালান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। নগরবাসীকে নতুন বছর শুভেচ্ছা জানিয়ে বলেন, তার উন্নয়নের রাস্তা দিয়ে তৈমুর আলম প্রচারণা চালাচ্ছেন, অথচ উন্নয়ন চোখে পড়ছে না। কোনো উন্নয়ন যদি না হয়ে থাকে, এই যে আপনারা এখন হাইটে আসলেন এই রাস্তাটা, এটা কিন্তু সিটি কর্পোরেশন থেকে করা। 3 নম্বর ওয়ার্ডে আপনি আনাচে কোনো যে হেঁটে দেখেন তো এখানে উন্নয়ন হয়েছে কিনা। তো আমি জানি না কেন উনি দেখতে পাচ্ছেন না, এটা আমার ইলেকশন হয়তো উনি বলছেন। অন্যদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বন্দরঘাট থেকে সোনাকান্দা এলাকায় গণসংযোগকালে বলেন, সিটি কর্পোরেশনের ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ। নির্বাচিত হলে জনগণের দুর্ভোগ দূর করার আশ্বাস দেন তিনি। আমি যে অভিযোগগুলি করি এর সাক্ষী হলো নারায়ণগঞ্জের নগরবাসী। ট্যাক্স বৃদ্ধি পেয়েছে কিনা, পানির জন্য আলাদা করে 1.5 লক্ষ টাকা নেয় কিনা, যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা ভালো বলতে পারবো। এদিকে প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। যত মাদক, যত ভূমিদস্যু আর যত পানির সমস্যাটা এলাকার ভিতরে দেখা দিয়েছে, এটি আমার প্রথম দায়িত্ব। তবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে পারবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। আমরা এরকম জনদরদি আমরা একজন মেয়র চাই। দেশের উন্নয়ন করব, তারে ভোট দেবো আমরা। যাকে আমার যোগ্য মনে হয় তাকে আমি ভোট দিব। এবারে নির্বাচনে মেয়র পদে লড়ছেন 7 জন। 27টি ওয়ার্ডে ভোটার সংখ্যা 5,17,357 জন।
মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রিয় প্রতিষ্ঠান আওয়ামী লীগকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখা ইতিবাচক ধারা বলিষ্ঠ বেগবান করার অঙ্গীকার করছি। মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অনেক শক্তিশালী বলে মন্তব্য করে নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, জাতির পিতা সাধারণ মানুষের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বই সই করেন। পরে বলেন, জাতির সর্বোচ্চ শ্রদ্ধার আসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সব শ্রেণীর মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা ছিল তার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বিচার বিভাগ। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বটে, উনি শাহাদত বরণ করেছেন, কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকবেন এ দেশের মাটিতে, এ দেশের মানুষের মনে, এবং বাংলার প্রতিটি আনাচে কানাচে আমরা বঙ্গবন্ধুকে অনুভব করি। এবং মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধু থেকে অনেক শক্তিশালী। জড়ো রাজাকার পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি আজও। শুধু রাজধানীতেই প্রতিদিন ব্যবহৃত হচ্ছে 1,40,00,000 পলিব্যাগ। এতে দূষণ ছড়াচ্ছে বাতাসে, মাটি হারাচ্ছে উর্বরতা। সব মিলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশ। মাহমুদ হাসানের বিশেষ রিপোর্ট। 85 বছর আগে বিশ্বযুদ্ধে প্রথমবার ব্যবহৃত হয়েছিল পলিথিন। এই দীর্ঘ সময়ে ঘরের বাইরে একচ্ছত্রভাবে জায়গা করে নিয়েছে পলিথিন। বিজ্ঞানীরা বলছে পলিথিন পচতে সময় লাগে 300 থেকে 500 বছর। দীর্ঘ এই 85 বছরে 1000 কোটি টন পলিথিন প্রকৃতি বিপর্যয়ের অসংখ্য কারণের অন্যতম। উপযুক্ত মাটিতে প্রায় 25 ভাগ বায়ু থাকার কথা, 25 ভাগ পানি থাকার কথা, সেটি পলিথিনের অবস্থানের কারণে এটি থাকতে পারে না। বাংলাদেশে পলিথিনের ব্যবহার শুরু হয় 1981 সালে। 90 সালের পর আরম্ভ হয় এর ব্যাপকতা। এখন দেশের মোট বর্জ্যের 15%ই পলিথিন। বিশাল ভলিউমের প্লাস্টিক নদীতে যাচ্ছে অথবা নদী হয়ে সমুদ্রে যাচ্ছে, ফলে সমুদ্রের পানি, সমুদ্রের মাছ, সমুদ্রের ইকোসিস্টেম ব্যাহত হচ্ছে। পানির বোতল থেকে চায়ের কাপ, চিপস কিংবা চকলেটের সবকিছুতেই রয়েছে পলিথিন। গৃহস্থালী প্রতিটি কাজের আগে ও পরে রয়েছে এর ব্যবহার। উপর্যুপরি ব্যবহারে মাটি, পানি আর বাতাসের সঙ্গে দূষণ ছড়িয়ে পড়েছে সর্বত্র। 105টি কসমেটিক্স পণ্য গবেষণা করে তার ভিতরে 54টি কসমেটিক্স পণ্যে আমরা ক্ষুদ্র প্লাস্টিক বা মাইক্রোবিটের উপস্থিতি আমরা পেয়েছি। সম্প্রতি জলাশয়ের মাছেও মিলেছে পলিথিনের উপস্থিতি। ধানমন্ডি লেকের মাছে যে পরিমাণ আমরা প্লাস্টিক পেয়েছি, বুড়িগঙ্গার নদীর মাছে তার চেয়ে বেশি পরিমাণ আমরা প্লাস্টিক পেয়েছি। পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার এখনই বন্ধ করার পরামর্শ বিশেষজ্ঞদের। কৃষি নির্ভর বাংলাদেশের যে উর্বর মৃত্তিকা যে একটি পজিটিভ জায়গা ছিল, আমরা আস্তে আস্তে এটি থেকে দূরে সরে আসছি। আগামী 5-10 বছরের ভিতরে আমরা একটা মহামারীর দিকে যেতে হবে এই দূষণ সংক্রান্ত, যেখানে পলিথিন অন্যতম নেগেটিভ একটি ভূমিকা রোল প্লে করবে। পলিথিনের বিকল্প পণ্য উৎপাদনে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রথমবারের মতো রাজধানীর পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সার্বিক ব্যবস্থাপনায় খুশি ব্যবসায়ী সহ ক্রেতা দর্শনার্থীরা। তারা বলছেন, সময় বাড়ার সাথে সাথে জমজমাট হয়ে উঠবে এবারের বাণিজ্য মেলা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী মেলার প্রথম দিন। তাই এখনও মেলার অনেক স্টল ও পেভিলিয়ন চালু হয়নি। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছেন। এত বড় একটা কনফারেন্স সেন্টার বাংলাদেশ সরকার তৈরি করেছে, এটা দেখার জন্য আসছি ফ্যামিলির সবাইকে নিয়ে।
তো এখনো মোটামুটি গুছানো হয়নি। আবার নেক্সট আসবো, এখন ফার্স্ট টাইম দেখে গেলাম। প্রথমবারের মতো স্থায়ী কমপ্লেক্সে শুরু হওয়া এই মেলার পরিবেশ ও ব্যবস্থাপনা অনেকটাই আন্তর্জাতিক মানের। আগের তুলনায় এবার একটা গুছানো, পরিবেশটা ভালো, প্লাস দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলাবালিটা কম। সাজাইলে সুন্দর হইব, সবাই খুব সুন্দর। ডেকোরেশন সবকিছু মিলিয়ে একটু অন্যরকম লাগছে। আমরা যেহেতু নতুন একটা বছরের শুরু হচ্ছে, সবসময় আপডেট কিছু আশা করি। দেখলাম ওপেনিংয়ের সময় যে অনেক লোক হয়েছে, আমরা আশা করছি এর চেয়ে আরও বেশি লোক হবে। পাশাপাশি আমরা নতুন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি। এখানে আমরা উপস্থাপন করছি আমাদের ওয়ালটনের টেকনোলজি, দেশের টেকনোলজি, এবং দেশ কোথায় যাবে এবং যাচ্ছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি বেসিক্যালি। ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১১টি দেশের ২২৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টায় মেলা চলবে। ক্রেতা দর্শনার্থীদের জন্য বিআরটিসির ৩০টি বাস রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মেলা পর্যন্ত যাতায়াত করবে। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মুনলাই পাড়া। বান্দরবানের রুমা উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরের পাড়াটি পার্বত্যাঞ্চলের সবচেয়ে পরিচ্ছন্ন জনপদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর সহায়তায় মুনলাই পাড়ার আদ্যোপান্ত মাসুম আলিসার রিপোর্টে। মুনলাই পাড়া ছবির মতো সুন্দর, যেন শিল্পী রংতুলির আঁচড়ে এঁকেছেন পাহাড়ের ক্যানভাসে। রুমা উপজেলা সদর থেকে বগালেগে যাওয়ার পথেই পড়ে এই পাড়া। রাস্তার দুই পাশ ঘেঁষা পাড়াটিতে সবুজ ছাপিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ছোট ছোট বসতবাড়ি। কল্পনাকে হার মানানো মুনলাই পাড়া অন্য পাহাড়ি জনগোষ্ঠীর বসতির চেয়ে অনেকটাই আলাদা। প্রায় ৩০ বছর আগে বম সম্প্রদায়ের মানুষেরা এখানে এসে গড়ে তোলেন ছোট্ট এই পাড়া। নিজেদের ঘরবাড়ি আর চারপাশটা সবসময় পরিচ্ছন্ন রাখা তাদের নিয়মিত কাজের অংশ যেন। আমরা সবাই একসাথে মিলে আমাদের গ্রামটাকে খুবই সুন্দর করার চেষ্টা করি। ছোট থেকে বড় আমরা সবাই মিলে এই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমরা ইতিমধ্যে শিখেই গেছি। আমরা খুব খুশি যে আমাদের মুনলাই পাড়ার অনেক পর্যটক আসেন, তারপরে আমরা খুবই খুশি। আমরা চাই জন্য আগামীতে আরও এটাতে সন্তুষ্ট হতে পারি। আমরা সাজিয়ে রাখছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। মুনলাইপাড়া কমিউনিটি বেসড ট্যুরিজম কমিটি তদারক করে চলেছে পাড়া সুন্দর ও গোছানো রাখার কার্যক্রম। পাড়ায় পর্যটকদের জন্য হোমস্টে সুবিধা আছে। আমাদের অবস্থা যা হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সবসময় রাখতে চাই। বর্তমানে ৩ পার্বত্য মধ্যে একটি আদর্শ গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম পরিচিতি লাভ করার পর এই পাড়াবাসী আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের আরও আগ্রহ বেড়ে যায়। পাড়ার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় রাখতে সহযোগিতা করছে প্রশাসনও। ধর্মীয়ভাবেও তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তো সেই অনুপ্রেরণা থেকেই তারা মূলত তাদের পাড়াটিকে নিজ উদ্যোগেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। অবাক করা বিষয়, এ পাড়ায় নেই চুরির ভয়। ঘরের দরজায় কখনো ঝোলে না তালা। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি নয়, প্রয়োজন আইন প্রণয়ন, বললেন আকবর আলী খান। দেখছেন সন্ধ্যা ৭টার ২১শে সংবাদ। নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি সমাধান নয়, সাংবিধানিক বাধ্যবাধকতায় আইন প্রণয়নের কোনো বিকল্প নেই, এমন মতামত দিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠা করতেও আইনের পরিবর্তন সহ জরুরি উল্লেখ করে তিনি বলেন, এটা করতে হবে সুশাসনের প্রয়োজনেই। এফডিসিতে উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ একটি শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র, তাই কিছু কিছু বিষয় আর জিইয়ে না রেখে নিয়মতান্ত্রিক করার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর আকবর আলী খান। পদে পদে কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকে শৃঙ্খলিত করে রেখেছে। সুতরাং যতই আপনারা শক্তিশালী স্থানীয় সরকারের কথা বলেন,
এই আইন পরিবর্তিত না হলে পরে বাংলাদেশে স্থানীয় সরকার তার ভূমিকা করতে পারবে না। সার্চ কমিটি করে কোনো লাভ হয় না। সার্চ কমিটি করলেও যা হবে, না করলেও একই লোকই নির্বাচন কমিশনে আসবে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। লোগো উন্মোচন করল মিনিস্টার গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম ইরাজ। গুলশানে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, এখন থেকে সহজে মিনিস্টার গ্রুপ ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য ঘরে বসে কিনতে পারবেন ক্রেতারা। এছাড়া বেশ কিছু উদ্ভাবনী ও কাস্টমাইজড সেবাও দেবে প্রতিষ্ঠানটি। ই ক্যাব সভাপতি শমী কায়সার, কম্পিউটার সমিতির সভাপতি শহীদুল মুনির, মিনিস্টার গ্রুপের এমডি দিলরুবা তনু, চেয়ারম্যান এম.এ. রাজ্জাক খান এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে বোলিং করেছে বাংলাদেশের পেসাররা। তাসকিন শরীফুলদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন বাংলাদেশের পেস বোলিং কোচ অটিস গিবসন। Proud of the way the boys battled today, and the fast bowlers kept coming in. Miraj did a great job stopping the game at one end for the fast bowlers to operate from the other end, and you know, I think, like I said, I'm proud of the way that we kept going. I think all the fast bowlers bowl well in difficult conditions and alien conditions to them. I think Ebadot also bowled well. I thought with a new ball this morning we were brilliant. You know, we got the ball pitched up a little bit, swung it, beat the bat on numerous occasions, and could have probably had a few more wickets. শেষ করব একজন আবু তালেবের গল্প দিয়ে। চোখে মুখে স্বপ্নের ঝিলিক, অথচ দানা পানি মুখে উঠেছে কি উঠেনি সে খেয়াল নেই। আনমনে লিখে চলেছেন, তাও ফুটপাতে বসে। অসাধারণ সুন্দর হাতে লেখা আকর্ষণ করে পথচারীদের। এমনই একজন আবু তালেবের গল্প শোনাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী। ছবি তুলেছেন ইয়াকুব হোসেন লিটু। সাদা কাগজের ক্যানভাসে কালো কালি কলমের ছন্দবদ্ধতা, মুক্তার দানার মতো ঝকঝকে তক্তকে এক একটি হরফ, পাতার পর পাতা লেখা হচ্ছে উপন্যাস। সাহিত্য চর্চা তাও গাছতলায়, ফুটপাথে। এই গল্পটি একজন আবু তালেবের। ইট কাঠের শহরে এসেছিলেন কিছু করবেন এই আশায়। সেই চলার পথে হঠাৎই একটু দাঁড়ায় পথিক। মানুষটির কর্মকাণ্ডে রাজ্যের শত বিস্ময় সবার চোখে মুখে। কেন লিখছেন, কি লিখছেন, রাস্তায় কেন, সবকিছু ছাপিয়ে উঠে আসে এত সুন্দর লেখা কিভাবে। আমি তো প্রথম দেখে ভাবছিলাম যে এগুলো সম্ভবত কম্পিউটারে বা অন্য কোনো মাধ্যমে, মেশিনের মাধ্যমে লেখা। এখানে আমরা যদি সবাই যদি তাকে সহযোগিতা করি, তাহলে মনে হয় সে কিছু মানে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। পরে বুঝতে পারলাম না, ওনা আসলে অনেক বড় মাপের লেখক, কিন্তু এভাবে লেখকরা যে অবহেলিত হচ্ছে সেটা আসলে আমার কাছে অনেক খারাপ লাগছে। যে গল্পের তালেব খুব একটা পড়াশোনা করেনি, কিন্তু যা শিখেছেন রপ্ত করেছেন খুব ভালোভাবেই। তবে যেইটুকু লেখাপড়া করেছি, আমার সাহিত্য চর্চা, বই পড়ার প্রতি আমার একান্ত বেশি ইচ্ছা ছিল। এভরি ম্যান শুড হ্যাভ অ্যান এইম ইন লাইফ, অ্যান এইমলেস ম্যান ইজ লাইক এ রোডার। প্রত্যেকটা মানুষের আশা করে, আশাহীন ব্যক্তি তো পশুর সমান। যদিও আমি এইটুকু বয়সে আসছি, তবু একটা স্বপ্ন আশা নিয়ে শহরে আসছি। কে না চায় শহরে আসতে। মাথার উপর ছাউনিটুকুও নেই, পেট চালানো অনিশ্চিত। জানেন না এসব লেখার ভবিষ্যৎ কোনোদিন আদৌ প্রকাশিত হবে কি হবে না। তবুও নিয়মিত নিয়ম করেই নিরন্তর লিখে চলেছেন একজন তালেব। এই উপন্যাস আমাকে কখনো স্বপ্ন ফুটাবে বা স্বপ্ন দেখাবে, সেটা এই মুহূর্ত আমি আদৌ কল্পনা করতে পারি না। বহু লেখকরা পড়িয়েছে। যদি আমি পড়তে জানি, বই পড়ে মজাটা নিতে পারি, আর হয়তো লিখতে পারি। প্রতিদিনই লিখেন, এ লেখার শেষ কবে সেটাও দেখার বিষয়। কষ্ট আছে, যন্ত্রণা আছে, কিন্তু আত্মসম্মান তাকে বাধা দেয় কারো কাছে হাত পাততে, সহায়তা নিতে। এরকম একজন আবু তালেবের মতো হাজারো আবু তালেব একটি স্বপ্নকে বুকে ধারণ করে স্বপ্নের শহর ঢাকায় আছে। তাদের স্বপ্ন কখনো বাস্তবে রূপ পায়, কখনো আবার মিলিয়ে যায়। কিন্তু যারা সংগ্রামী, যারা তাদের লক্ষ্যে অবিচল, তারা
প্রত্যেকটি অক্ষরের মতো তাদের স্বপ্নকে বুনে এগিয়ে চলে। এতে কেউ সহযোগিতা করুক বা না করুক। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। আইসিটিকে বর্ষপূর্ণ ঘোষণা। সারা দেশের স্কুলগুলোতে বই বিতরণ শুরু, শিক্ষার্থীদের উচ্ছ্বাস, খুশি অভিভাবকরাও। ওয়ার্ড পর্যায়ে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন, 1 মাসে ভ্যাকসিন পাবে 3 কোটিরও বেশি মানুষ। আনন্দ উচ্ছ্বাসে ইংরেজি নতুন বছর বরণ, করোনা মুক্ত হয়ে কল্যাণকর সমাজ গঠনের প্রত্যাশা। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।